আমরা টোটাল মোস্ট ইম্পর্টেন্ট 1000টা এমসিকিউ জিকে এবং জিএস আলোচনা করছি। তার কিন্তু আজকে ক্লাস 2। এর আগে আমি ক্লাস 1 করিয়েছি। যারা নতুন আছো তাদের বলবো যে অবশ্যই তোমরা ক্লাস 1টা দেখবে, তারপরে ক্লাস 2টা দেখবে। দেখো, এই যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো 1000টা আমরা করাচ্ছি, এগুলো স্পেশালি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, পঞ্চায়েত, ডাব্লিউবি বা কেপি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে ক্লাস 1-এ। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 2 এর 21 থেকে করা আমরা কিন্তু শুরু করব। প্রথমে আমরা দেখে নেই। দেখো, আমি বারবার বলছি যে শুধুমাত্র একটা এমসিকিউ এর উত্তর বলে আমি চলে যাব না। তোমরা এর ধরতে পারো যে এটা 20টা এমসিকিউ, তোমরা ধরতে পারো যে হয়তো আমি এই ক্লাসটাতে হয়তো 20টা এমসিকিউ করালাম, বাট এই 20টা এমসিকিউ এর মধ্যে আমি আলোচনা করব আরো প্রত্যেকটা কোশ্চেন থেকে 2, 3, 4টা কোশ্চেন কিন্তু আমি আলোচনা করবই করব। মানে এর মাধ্যমে শুধু 20টা নয়, প্রায় 80টা বা 100টা এমসিকিউ কিন্তু আলোচনা হয়ে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আপকামিং এক্সামে। এবং তোমরা এটাকে অ্যাজ এ মক হিসাবে নাও যে 20টা এমসিকিউ স্যার আলোচনা করছে, সেই 20টা এমসিকিউ এর মধ্যে আমি কত করতে পারছি। এবং পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে আজকে আমার এত স্কোর হলো। ক্লিয়ার? এবং যত দেখবে দিনের দিন আস্তে আস্তে দেখবে তোমার ইমপ্রুভ হবে কিনা, কারণ কিছু কোশ্চেন তুমি দেখতে পাবে যে ওই রিলেটেড এসে গেছে, হয়তো আমি আলোচনা আগে করে দিয়েছি, সেটা হয়তো পরে উত্তর এসছে। বোঝা গেল? তা চলো, বলছে নিচের কোনটি ভাইরাসের কারণে হয়, মানে এক কথাই বলেছে ভাইরাস গঠিত ডিজিজ কোনটি। 4টা রোগ আছে। কলেরা, কলেরা মনে রাখবে এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া গঠিত রোগ কলেরা। এবং কলেরিয়ার ব্যাকটেরিয়ার নাম কিন্তু পরীক্ষা আসে ভিব্রিও কলেরি। ঠিক আছে, ভিব্রিও, ভিব্রিও কলেরি। আচ্ছা, কিছু কোশ্চেন আমি কিন্তু মুখে বলবো, তোমরা যা শুনে নেবে। যেমন দেখো, টাইফয়েড, টাইফয়েডটা মনে রাখবে ব্যাকটেরিয়া গঠিত রোগ, এবং এটার ব্যাকটেরিয়া নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি। আমি লিখছি না কিন্তু। আচ্ছা, এই যে চিকেন পক্স মানে তোমার কি আছে, জলবসন্ত, তাই তো? তো মনে রাখবে এটা হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস বা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আমি এবারে ভ্যারিওলা এবং ভ্যারিসেলা এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়। এটা হচ্ছে ভ্যারিসেলা, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস। আবার একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, একটা হচ্ছে ভ্যারিওলা ভাইরাস থাকে, ভ্যারিওলা, ভ্যারিওলা ভাইরাস। তো মনে রাখবে যদি ভ্যারিওলা ভাইরাস বলে তখন মনে রাখবে গুটি বসন্ত। ঠিক আছে, গুটি বসন্ত। ঠিক আছে, এবারে প্রশ্নটা হচ্ছে যে গুটি বসন্ত বা জলবসন্ত এর মধ্যে কনফিউশন থেকে যায় যে কোনটা ভ্যারিওলা কোনটা ভ্যারিওলা। তো মনে রাখবে এই যে সি মানে চিকেন, সি দিয়ে শুরু, আর ভ্যারিসেলাতে দেখো সি আছে, আর ভ্যারিওলাতে দেখবে গুটোই বসন্ত। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো এখানে কোশ্চেন কি চেয়েছিল যে ভাইরাসের কারণে কোনটা হয়, অপশন সি হয়ে যাবে। আর যক্ষা তোমরা জানো এটাও ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, এটা কিন্তু ভাইরাস, এটা ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, এই চিকেন পক্স এটি হচ্ছে দেখো ভ্যারিসেলা ভাইরাস, মানে কি, এটা ব্যাকটেরিয়া নয়, ভাইরাস গঠিত রোগ এটা। ভাইরাস, ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, এই যে যক্ষা এইটা মনে রাখবে ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো এই যক্ষা রোগটা মনে রাখবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এর হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা এটা যক্ষা যদি হয় কারো, তো মনে রাখবে তাকে বিসিজি টিকা দেওয়া হয়। যক্ষা রোগকে টিবি রোগও বলা হয়। ঠিক আছে, টিবি, ওই বললাম না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং টিবি আর কি, ওই টিবি রোগও কিন্তু এটাকে বলা হয় আর কি। যদি যক্ষা রোগের যে বিসিজি টিকা দেওয়া হয়, প্রশ্ন আসে বিসিজির ফুল ফর্ম কি, ব্যাসিলাস কালমেট গুয়েরিন। আচ্ছা, যদি দেখো কলেরা কারো হচ্ছে, কলেরা দেখবে তো এখানে ওআরএস খাওয়ানো হয়। ঠিক আছে, ওআরএস খাওয়ানো হয়, ওরাল রিহাইড্রেশন সলিউশন। হুম, চলো নেক্সট আমরা 22 নাম্বার কোশ্চেন দেখে নিই কি আছে, সেরিকালচার। তো মনে রাখবে সেরিকালচারটা বলছে নিচের শব্দগুলির মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত। তো সেরিকালচার মানে বুঝতে পারছো রেশম চাষ। ঠিক আছে, সিল্ক ফার্মিং, সিল্ক ফার্মিং হলে সেরিকালচার হয়ে যাবে। মাছ চাষ, এটাকে বলা হয় পিসি কালচার বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, পিসি কালচার। পিসি কালচার মনে রাখবে মাছ চাষ। এই যে দেখতে পাচ্ছ মৌমাছি চাষ, এটাকে বলা হয় এপি কালচার, এপি কালচার। ঠিক আছে, তাহলে এগুলো পরীক্ষায় বারবার আসে, সেরিকালচার, এপিকালচার, এইগুলো খুবই পরীক্ষায় বহুবার কিন্তু এসেছে। ঠিক আছে, এপিকালচার বিশেষ করে এই যে
কোনটা কি ফার্মিং, এবং দেখো এই যে পাখি, দেখো পাখি সংক্রান্ত, মানে পাখি এই যে পোল্ট্রি ফার্মিং এটা কিন্তু আসে না, বাট পাখি সংক্রান্ত বিদ্যা আছে, ঠিক আছে, তখন মনে রাখবে অর্নিথোলজি বলা হয়, অর্নিথোলজি, অর্নিথোলজি মানে পক্ষী বিশারদকে বলা হয়, মানে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি, আর পক্ষী বিশারদকে বলা হয় অর্নিথোলজিস্ট। বোঝা গেল? এবং তোমরা হয়তো অনেকে পাবে এই যে মাছের যে বিদ্যা, মাছের বিদ্যাকে কি বলা হয়, মাছের বিদ্যাকে বলা হয় ইকথিওলজি। পরীক্ষায় কিন্তু আসে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি জাস্ট লিখিয়ে দিলাম, আমি তোমাদের মুখে বললাম, তোমরা কিন্তু লিখে নেবে যে ফিশ সংক্রান্ত বিদ্যাকে কি বলে, যেটা বললাম ইকথিওলজি বলা হয়। হ্যাঁ, চলো, বলছে হোয়েন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড এভরি ইয়ার, তাহলে প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তোমরা প্রত্যেকেই জানো যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। এবং সবচেয়ে বড় কথা, বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র কবে পালন করা হয় এটা দেখলেই হবে না, এর সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে হবে অবশ্যই যে এই যে বিশ্ব পরিবেশ দিবস, তার থিম গুলো কি আছে, যেমন 2026-এর থিম কি আছে, 2027-এর থিম কি আছে, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, যেমন এটা 2026, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আসলে এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, 22শে এপ্রিল, 22শে এপ্রিল মনে রাখবে এটা হচ্ছে আর্থ ডে। আর্থ ডে বা বসুন্ধরা দিবস বলা হয় এটাকে, কি বলা হয় 22শে এপ্রিলকে। 16ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর মনে রাখবে ওয়ার্ল্ড ওজোন ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ওজোন ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওজোন ডে পালন করা হয় 16ই সেপ্টেম্বর। এবং তোমরা জাস্ট মনে রাখো, আমি তোমাদের বলে রাখলাম জাস্ট যে এই যে 21শে মার্চ, এটা কতটা ইম্পর্টেন্ট না তবু বলে রাখছি আমি তোমাদের, যে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট এই দিনটা কিন্তু পালন করা হয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, জাস্ট মনে রাখো, এটা পরীক্ষায় বেশি আসে না, বাট এগুলো কিন্তু পরীক্ষা আসে। বসুন্ধরা দিবস, ওজোন ডে কবে পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে, ঠিক আছে, ধরো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে, ওয়েটল্যান্ড ডে তোমার 2nd ফেব্রুয়ারিকে বলা হয়, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। চলো, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? দেখো, এগুলো একটু টাফ কোশ্চেন আজকে, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এগুলো তোমরা রাখবে। মাল্টি ব্যারেল রকেট সিস্টেম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিনাকি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, পিনাক। ঠিক আছে, পিনাকা বা পিনাক, এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বাকি যেগুলো দেখতে পাচ্ছ, ধানুষ, ধানুষটা মনে রাখবে, এটা একটা আর্টিলারি তোমার গান সিস্টেম আর কি, সেটা হচ্ছে ধানুষ। আর ত্রিশূল যেটা দেখতে পাচ্ছ, ত্রিশূল এটা হচ্ছে তোমার যে শর্ট রেঞ্জের যে এয়ার মিসাইল যেগুলো হয় সেগুলোকে বলা হয়, সেটা হচ্ছে ত্রিশূল নাম আর কি। আর এই যে পৃথিবী দেখতে পাচ্ছ, পৃথিবী এটা হচ্ছে তোমার যে ব্যালিস্টিক মিসাইল, তো বুঝতে পারছো এরকম বিভিন্ন নাম আছে। ঠিক আছে, তাই তোমরা মনে রাখো, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে যে মাল্টি ব্যারেল রকেট সিস্টেম সেটা হচ্ছে যেটা ডেভেলপ করেছে ডিআরডিও। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও ডিআরডিও কবে এস্টাবলিশড হয়েছে। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। এবং ডিআরডি এর হেডকোয়ার্টার কোথায়, কমেন্টে জানিও এটা কিন্তু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং মনুমেন্ট ইজ নট লোকেটেড ইন দিল্লি, তাহলে দিল্লিতে লোকেটেড নয় কোনটা? দেখতে পাচ্ছ এই যে বুলন্দ দরওয়াজা, এই বুলন্দ দরওয়াজা কিন্তু দিল্লিতে অবস্থিত নয়। বুলন্দ দরওয়াজা কোথায় আছে না, এটা ফতেপুর সিক্রিতে আছে। কোথায় আছে? ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি, সিক্রিতে এটা অবস্থিত। ফতেপুর সিক্রিটা কোথায় অবস্থিত? ইউপি, উত্তরপ্রদেশে অবস্থিত। বাকি যেগুলো আছে সবই কিন্তু দিল্লিতে। মানে হুমায়ুনস টোম্ব, যেটাকে বলা হয় প্রোটো টাইপ অফ তাজমহল, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটো টাইপ অফ তাজমহল, তাজমহল যেটা তৈরি করেছিল তোমার হুমায়ুনের স্ত্রী হাজি বেগম। ঠিক আছে, হাজি বেগম তৈরি করেছিল এটা, হাজি বেগা বেগম আর কি। দিল্লিতে অবস্থিত এটা, যেখানে হুমায়ুনের সমাধি আছে, হুমায়ুনস টোম্ব। ইন্ডিয়া গেট এটাও দিল্লিতে অবস্থিত, তোমরা সবাই জানো। আলাই দরওয়াজা, যেটা আলাউদ্দিন খলজি তৈরি করেছিল, তো এটাও কিন্তু দিল্লিতে অবস্থিত। বাট বুলান দরওয়াজা মনে রাখবে, এটা গুজরাট জয়ের যে কাহিনী, ঠিক আছে, গুজরাট জয়ের কাহিনীকে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করেছিল কে না, এটা কিন্তু আকবর তৈরি করেছিল, সম্রাট আকবর। আকবর কিন্তু তৈরি করেছিল ফতেপুর সিক্রিতে এই বুলান দরওয়াজা। ডান্ডি,
দ্য ডেস্টিনেশন অফ মহাত্মা গান্ধীজ ফেমাস সল্ট মার্চ ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ গুজরাট, মানে মহাত্মা গান্ধীর বিখ্যাত লবণ সত্যাগ্রহের গন্তব্য ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন এবং মনে হতে পারে টাফ কোশ্চেন, বাট পরীক্ষায় কিন্তু আসে যে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নভোসারী। দেখো অনেকে কিন্তু সুরাট বা অন্য কিছু করে দেবে, ঠিক আছে, যে পোরবন্দর বা এইসব করে দেবে, কিন্তু মনে রাখো তোমরা যে মহাত্মা গান্ধী যে বিখ্যাত লবণ সত্যাগ্রহ করেছিল, এটা অ্যাকচুয়াল শুরু করেছিল সবরমতী আশ্রম থেকে। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবে। সবরমতী আশ্রম থেকে, আশ্রম থেকে এই অভিযানটা শুরু করেছিল কোথা পর্যন্ত? না, ডান্ডি পর্যন্ত। ঠিক আছে, ডান্ডি পর্যন্ত। ডান্ডিটা কোথায় বললাম? এই নবসারী ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। এবারে প্রশ্ন এখান থেকে যেগুলো পরীক্ষা আসে, যে কবে এই ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযান করেছিলেন? না, 12ই মার্চ 1930 সালে এটা শুরু হয়েছিল। এবং কবে শেষ হয়েছিল? 6 এপ্রিল 1930 সাল। মনে রাখতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কতজন আহ, আহ, তোমার ডেলিগেটস মেম্বার এখানে তোমার গিয়েছিল, বা কত মাইল গিয়েছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। আমি জাস্ট তোমাদের বলে রাখলাম, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা দেখে রাখবে। আচ্ছা, সুরাট থেকে সব থেকে যেটি পরীক্ষায় বেশি আসে, ডায়মন্ড সিটি বলা হয় এটাকে। এবং সুরাট হচ্ছে তাপি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাপি নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউআরএল ফুল ফর্মটা কি চেয়েছে, তাই তো? কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে দেখবে ইউআরএলটা ব্যবহৃত হয় আর কি। এই ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এরকম অনেক প্রশ্ন তোমাদের আসবে, যেমন আমি তোমাদের একটা একটা করে বলি, তোমরা সেটা শুনো। এইচটিটিপি, ঠিক আছে, এইচটিটিপির ফুল ফর্ম আছে কি? না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে। আবার আছে কি? এইচটিএমএল। ঠিক আছে, দেখবে যেগুলো যে বলছি সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। এইচটিএমএল মনে রাখবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় আসে। ইউআরএল যেটা বললাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে এবং এগুলো অড টাইপের, একটু মনে রেখে দেবে যেগুলো আমি বললাম। আচ্ছা, বলছে হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তাহলে ভারতবর্ষের একদম কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে অপশন অনুযায়ী, এই অপশন অনুযায়ী কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? নীলাম সঞ্জীব রেড্ডি। তাহলে নীলাম সঞ্জীব রেড্ডি মনে রাখবে। দেখো এইখানের যে অপশন সেই অনুযায়ী কিন্তু নীলাম সঞ্জীব রেড্ডি ঠিক আছে, বাট যদি বলা হয় বর্তমানে, বর্তমানে বর্তমানে বললে তখন মনে রাখবে দ্রৌপদী মুর্মু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখো। ঠিক আছে, যে বর্তমানে যদি বলে তখন কিন্তু যে বর্তমানে সবচেয়ে কনিষ্ঠ, যেহেতু অপশানে নেই, অপশানে যদি থাকতো দ্রৌপদী মুর্মু, তোমাদেরকে কিন্তু দ্রৌপদী মুর্মু কিন্তু নিতে হতো, বাট যেহেতু অপশানে নেই, তাহলে আমরা কি করব? নীলাম সঞ্জীব রেড্ডি কিন্তু করে চলে আসবো। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে যেটা প্রশ্ন আসে যে জাকির হোসেন, প্রশ্ন আসবে যে জাকির হোসেন মনে রাখবে। দেখো আমাদের প্রথম যদি বলা হয় ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক আছে, ইনি হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু ফার্স্ট। সেকেন্ড কে ছিল? সেকেন্ড হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন মনে রাখবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিল এবং সেকেন্ড প্রেসিডেন্ট। আর থার্ড প্রেসিডেন্ট কে ছিল? এই ডক্টর জাকির হোসেন। এবং তোমাদের আমি বলে রাখি, জাকির হোসেনই কিন্তু ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্টের নাম কি? তাহলে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, তো মনে রাখবে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে হয়ে যাবে? ডক্টর জাকির হোসেন। এবং আরেকটা কোশ্চেন আছে যে প্রথম মহিলা, প্রথম মহিলা, ফার্স্ট ওম্যান, ওম্যান প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, তোমাদের বলে রাখি। দেখো এখন দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছে বর্তমানে প্রেসিডেন্ট, বাট তিনি কিন্তু ফার্স্ট নয়। ফার্স্ট মনে রাখবে প্রতিভা পাটিল। ঠিক আছে, প্রতিভা পাটিল, প্রতিভা পাটিল, পাটিল, তিনি কিন্তু মনে রাখবে
যে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। তাহলে এগুলো কিন্তু ইনফরমেশন তোমাদের বলে রাখলাম, পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রেসিডেন্ট রিলেটেড কোশ্চেন আসলেই কিন্তু এগুলো আসবে। আচ্ছা, বলছে ইন হুইচ ইয়ার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাসড বাই ইন্ডিয়ান পার্লামেন্ট। তাহলে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন কবে পাস হয়েছিল? মনে রাখবে 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়েছিল। 1951 তোমরা মনে রাখবে এলপিজি রিফর্মস হয়েছিল 1991 সাল, খুবই ইম্পর্টেন্ট। 1988 সালে মনে রাখবে সেবি তৈরি হয়েছিল, সেবি, ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি তৈরি হয়েছিল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আমি বলে রাখি আরো কিছু কিছু জিনিস আছে, যেমন এই পরিবেশ সংক্রান্ত আমি বলে রাখছি যেগুলো, সেগুলো দেখবে পরীক্ষায় বারবারই এসেছে। বিশেষ করে কি আসে না, ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট। যদি বলা হয় ওয়াটার অ্যাক্ট, ঠিক আছে, ওয়াটার অ্যাক্ট এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 1974, 1974 সাল। যদি বলা হয় ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ফরেস্ট, ঠিক আছে, কনজারভেশন কনজারভেশন অ্যাক্ট, তখন মনে রাখবে 1980, 1980 খ্রিস্টাব্দে। আর তারই 6 বছর পরে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, মানে পরিবেশ সংরক্ষণ আইন। তারপর যদি পরীক্ষা আসে এয়ার, ঠিক আছে, এয়ার অ্যাক্ট কবে পাস হয়েছিল, ঠিক আছে, তো এয়ার অ্যাক্ট মনে রাখবে 1981 খ্রিস্টাব্দে। তাহলে যেগুলো তোমাদের আমি বলছি এগুলো দেখবে পরীক্ষায় বারবারই আসে। দেখো তাই কি বললাম, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সাল, ওয়াটার অ্যাক্ট 1974 সাল, 1980 খ্রিস্টাব্দে কি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এয়ার অ্যাক্ট 1981 সাল, এবং আমরা দেখলাম যে 1986 সালে কি আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এগুলো কিন্তু সব পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন দেশ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য নয়? মানে বলছে এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নট এ পার্মানেন্ট মেম্বার, মানে স্থায়ী সদস্য নয়। তাহলে তোমাদের স্থায়ী সদস্য কোন কোন জানতে হবে, বলে রাখি। ইউএনও এর হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিল আছে, সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মানে টোটাল যদি মেম্বার বলা হয় মনে রাখবে 15টা, ঠিক আছে, 15। তার মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট এবং 10টা হচ্ছে টেম্পোরারি। এই পার্মানেন্ট যে 5টি আছে সেই 5টির নাম কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু আসে। কি, এক হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি হবে, রাশিয়া, রাশিয়া। 3 নম্বরে চাইনা, চাইনা। এবং 4 নম্বরে মনে রাখবে ইউকে, এবং 5 নম্বরে কি আছে, ফ্রান্স আছে, ফ্রান্স, ঠিক আছে। প্রচুর ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভিভিআই, ঠিক আছে। তো এই যে কোশ্চেন, তাহলে এখানে নিজেরা বলো যে পার্মানেন্ট সদস্য নয় কোনটা, তাহলে কি হয়ে যাবে, জাপান হয়ে যাবে, জাপান পার্মানেন্ট সদস্য নয়। এই যে 10টা আছে, 10টা আমরা রাখবে এখানে কিন্তু চেঞ্জ হতে থাকে, বাট এদের এই যে 5টা সিকিউরিটি কাউন্সিলের যে 5টা মেম্বার কান্ট্রি আছে, এদের কিন্তু মনে রাখবে ভেটো পাওয়ার থাকবে, ঠিক আছে, ভেটো পাওয়ার আছে আর কি, ভেটো পাওয়ার আছে। কোশ্চেন পড়ে যে কার ভেটো পাওয়ার আছে, এদের কিন্তু ভেটো পাওয়ার আছে, বাট এই যে বাকি যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে, তাদের কিন্তু ভেটো পাওয়ার নেই। পরীক্ষা আসলেও আসতে পারে যে আমাদের ভারতবর্ষ কি টেম্পোরারি না পার্মানেন্ট। মনে রাখবে আমাদের ভারতবর্ষ কিন্তু টেম্পোরারি মেম্বার এই সিকিউরিটি কাউন্সিলের, ঠিক আছে, এই যে 10-এর মধ্যে আছে, এটা চেঞ্জ হতে থাকে আর কি। আচ্ছা, বলছে আহ, সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গড় মান হলো, বুঝতে পারছো, গড় মান, তাহলে কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি না, মিন, মিনটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু হবে না আর কি। নেক্সট আমরা দেখি কি আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং শো এ সিম্বায়োটিক রিলেশনশিপ, খুবই গুরুত্বপূর্ণ, মিথজীবী সম্পর্ক দেখায়। মিথজীবী ব্যাপারটা কি না, মিথজীবী মানে ধরো কোনো একটা দেখবে একে অপরের সঙ্গে দেখবে কিছু একটা সম্পর্ক থাকলে, মানে একে অপরের সাহায্য করে বেঁচে থাকে যে যে দুটো জীব, তাদেরকে আমরা বলবো কি মিথজীবী সম্পর্ক, মানে সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ অপশন ডি লাইকেন। তো মনে রাখবে লাইকেনের মধ্যে কি কি আছে না, অ্যালগি আছে এবং ফাঙ্গি আছে, জাস্ট মনে রাখো তোমরা, ঠিক আছে, অ্যালগি প্লাস ফাঙ্গাস, ফাঙ্গাস, ঠিক আছে। এই অ্যালগি এবং ফাঙ্গাস এরা হচ্ছে একে অপরকে সাহায্য করে বেঁচে আছে, এদিকে একসঙ্গে বলা হয় কি, লাইকেন বলা হয়, ঠিক আছে। এরা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যায় এদের মধ্যে, ক্লিয়ার।
বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ বিমস্টেক। প্রথম প্রশ্ন আসবে বিমস্টেকের ফুল ফর্ম কি, তোমরা কমেন্টে জানাও বিমস্টেকের ফুল ফর্ম কি। বিমস্টেক কবে তৈরি হয়েছিল? 1997 খ্রিস্টাব্দে বিমস্টেক তৈরি হয়েছিল। প্রশ্ন আসবে এই যে বিমস্টেক, এই বিমস্টেকের টোটাল মেম্বার কান্ট্রি কতগুলি? মনে রাখবে টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 7টি, 7টা হচ্ছে টোটাল মেম্বার কান্ট্রি আছে। এখানে কোশ্চেন দিয়েছে একটু টাফ কোশ্চেন, যে 7টা মনে রাখা তো অনেকের ক্ষেত্রে একটু কঠিনও লাগতে পারে, লাগলেও লাগতে পারে। ঠিক আছে, তো আর তোমাদের বলে রাখি হেডকোয়ার্টার আগে জেনে রাখো, হেডকোয়ার্টারটা পরীক্ষায় বেশি আসে ঢাকা, বাংলাদেশের ঢাকা মনে রাখবে এর হেডকোয়ার্টার। আচ্ছা, এর মেম্বার কান্ট্রি তাহলে 9 কোনটা? ঠিক আছে, তো এর মেম্বার কান্ট্রি 9 মনে রাখবে এই মালদ্বীপ, মালদ্বীপ কিন্তু এর মেম্বার কান্ট্রি 9। ক্লিয়ার? ইন্ডিয়া মেম্বার কান্ট্রি, ভুটান মেম্বার কান্ট্রি, নেপাল মেম্বার কান্ট্রি, তাহলে এখানে 3টা। এরপরেও দেখবে বাংলাদেশ আছে, তোমার মায়ানমার আছে, তারপরে তোমার শ্রীলঙ্কা আছে, থাইল্যান্ড আছে। ঠিক আছে, এই রকম টাইপের কয়েকটা দেশ টোটাল বললাম, যে টোটাল কিন্তু 7টা দেশ কিন্তু এই বিমস্টেকের মেম্বার কান্ট্রি। হুইচ টু সাউথ আমেরিকান কান্ট্রি আর ল্যান্ডলক। তাহলে দেখো ল্যান্ডলক কান্ট্রি বলছে দক্ষিণ আমেরিকার নিম্নলিখিত দুটি দেশের মধ্যে কোনটি স্থলবেষ্টিত, মানে টোটালি ল্যান্ডলক। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, সেটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া। দেখো ল্যান্ডলক কান্ট্রি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ ওয়ার্ল্ডের দিকে তাকালেই দেখতে পাবে কিছু কিছু কান্ট্রি আছে ল্যান্ডলক মানে কি, তাতে কোনো এই যেমন দেখো আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ কি আছে না, আমাদের ভারতবর্ষ আমরা নিচে জানি এদিকে কি আছে, বঙ্গোপসাগর আছে, এদিকে তোমার অ্যারাবিয়ান তোমার আরব সাগর আছে, এদিকে বে অফ বেঙ্গল আছে, এদিকে বে অফ বেঙ্গল, এদিকে ভারত মহাসাগর আছে, এদিকে তো এরকম 3 দিকে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং তোমার আরব সাগর দ্বারা বেষ্টিত। বাট দেখবে কিছু কান্ট্রি আছে যেমন নেপাল, ঠিক আছে, নেপালে দেখবে চারদিকে কোনো রকম কোনো সাগর মহাসাগর এরকম কিন্তু নেই, তাহলে কি এটা টোটাল ল্যান্ডলক। ভুটান ল্যান্ডলক, আফগানিস্তান ল্যান্ডলক। ঠিক আছে, তো এরকম কিছু কান্ট্রি দেখতে পাবে যেটা টোটালি ল্যান্ডলক, সুইজারল্যান্ড টোটালি ল্যান্ডলক। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নিই 35 নাম্বার প্রশ্ন। বলছে হুইচ শিখ গুরু ফাউন্ডেড দ্য খালসা পন্থ, মানে খালসা পন্থ বা খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কোন শিখ গুরু? তোমরা রাখবে 10ম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, যিনি 5K ইন্ট্রোডিউস করেছিল। 5K বলতে কি, কেস কাঙ্ঘা কারা কাচারা কৃপান। ঠিক আছে, এই যে 5K ইন্ট্রোডিউস করেছিল আমরা রাখবে 10th বা 10ম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, তিনি কিন্তু এই খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, খালসা পান্থ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নিই। তোমাদের জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমি জাস্ট একটু বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমার গুরু নানক দেখতে পাচ্ছ। গুরু নানক মনে রাখবে তিনি কিন্তু শিখিজমের ফাউন্ডার ছিলেন। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখো আর কি। নেক্সট পরেরটা দেখি আমরা কি আছে। বলছে হোয়ার দ্য সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড। তাহলে ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভারতের এই যে সেন্ট্রাল পটেটো রিসার্চ সেন্টার মনে রাখবে এটি সিমলাতে অবস্থিত। সিমলা কোথায় আছে? হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের সিমলা অনেকে ঘুরতে যায়, বুঝতেই পারছো, খুব ভালো ফেমাস জায়গা। আচ্ছা, একটু তোমাদের বলে রাখি যে দিল্লি, দিল্লি মনে রাখবে আইকারের হেডকোয়ার্টার, পরীক্ষায় এটা কিন্তু প্রচুর আসে। ঠিক আছে, আইকারের হেডকোয়ার্টার কোথায়? দিল্লি। এবং দেখতে পাচ্ছ তোমাদের আমি বলে রাখি একটা জায়গা, সেটা হচ্ছে এই রাইস। ঠিক আছে, রাইসের যে রিসার্চ সেন্টার সেটা মনে রাখবে কটকে। ঠিক আছে, উড়িষ্যার কটকে কিন্তু রাইসের তোমার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। ধান গবেষণাগার কোথায় আছে? উড়িষ্যার কটকে কিন্তু অবস্থিত। ইন হুইচ ইয়ার ইসরো দ্য মার্স অরবিটাল মিশন, তাহলে মঙ্গলযান মিশন উৎক্ষেপণ করেছিলেন কত খ্রিস্টাব্দে ইসরো? না, 2013 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 2013 খ্রিস্টাব্দে। জিকে কোশ্চেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের বলে রাখি ইসরো, ইসরো মনে রাখবে 1969 সালে কিন্তু এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, 1969 সালের 15ই আগস্ট ইসরো কিন্তু এস্টাবলিশড বা তৈরি হয়েছিল, খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
বলছে কম্পিউটারের ভৌত মেমরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াকে কি নামে পরিচিত? বলছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ রিট্রিভিং স্টোরড রেজাল্ট ফ্রম দ্য ফিজিক্যাল মেমোরি অফ এ কম্পিউটার কল্ড, এটাকে কি বলা হয়? না, বুঝতে পারছো, কোনো কিছু স্টোর আছে সেটাকে যদি সে আউটপুট বের করে তাহলে কি বলবো? তাহলে তাকে আউটপুট প্রসেস বলবো, তাই তো? আউটপুট প্রসেস বা আউটপুট প্রক্রিয়া বলা হয় কিন্তু এটাকে। মোপলা রিভল্ট, মোপলা রিভল্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। জাস্ট একটা সাল মনে রাখলে, 1921 খ্রিস্টাব্দে মোপলা রিভল্ট কিন্তু হয়েছিল শুরু। কোথায় হয়েছিল? কেরালা। কেরালাতে মনে রাখবে এই মোপলা রিভল্ট হয়েছিল। প্রশ্ন আসে যে কেরালার যে মালাবার উপকূল আছে, মালাবার রিজিয়ন আছে, সেখানে কিন্তু এই মোপলা রিভল্ট হয়েছিল। তো মনে রাখবে এটা ছিল অ্যান্টি ব্রিটিশ এবং অ্যান্টি জমিদার, ঠিক আছে? জমিদারি সিস্টেম এবং ব্রিটিশদের বিরুদ্ধে এই এই রিভল্ট কিন্তু হয়েছিল, মোপলা রিভল্ট। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কেরালাতে। কেরালার কোথায়? মালাবার উপকূলে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সাহিত্য একাডেমি লোকেটেড? তাহলে সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মনে রাখবে এটা নিউ দিল্লিতে অবস্থিত সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার। এবং তোমাদের আমি বলে রাখি, শুধু সাহিত্য একাডেমি নয়, সাহিত্য একাডেমি প্লাস ললিত কলা একাডেমি, এই সাহিত্য একাডেমি প্লাস কি আছে? ললিত কলা একাডেমি, ললিত কলা একাডেমি, এবং হচ্ছে তোমার সঙ্গীত নাটক একাডেমি, একাডেমি। তো মনে রাখবে এই সবগুলোরই হেডকোয়ার্টার, প্রত্যেকটারই হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে এই দিল্লিতে, নিউ দিল্লিতে এর কিন্তু হেডকোয়ার্টার। এবারে যেটা প্রশ্ন বেশি আসে সেটি হচ্ছে এই সাহিত্য একাডেমি কবে তৈরি হয়েছিল? সাহিত্য একাডেমি মনে রাখবে 1954, 1954 সালে কিন্তু এই তৈরি হয়েছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যে কবে তৈরি হয়েছে। তো সাহিত্য একাডেমি মনে রাখবে 1954 সালে তৈরি হয়েছে। ললিত কলা একাডেমি এটা মনে রাখবে 1954 সালে তৈরি হয়েছে। এবং এই সঙ্গীত নাটক একাডেমি এটি মনে রাখবে 1953, ঠিক আছে? 53, 52, 53 এরকম আসে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 53 পাবে, কারণ অফিসিয়ালি এস্টাবলিশ হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি 1953 সাল। তাহলে এই যে ইনফরমেশনগুলো বললাম, এইগুলো শুধু একবার নয়, বারবার কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে যে ইনফরমেশনগুলো দিলাম, আশা করছি আজকের ক্লাসটাতে তোমরা অনেকটা উপকৃত পাবে এবং উপকার হবে তোমাদের, অনেকটা উপকৃত হবে তোমরা। এভাবে কিন্তু আমি পুরো কমপ্লিট কিন্তু 1000টা কোশ্চেন করাবো। তোমাদের ধৈর্য পেশেন্স যদি থাকে, আশা রাখছি আমি তো শেষ করাবো, তোমরা যদি ধৈর্য নিয়ে দেখতে পারো, যে কোনো পরীক্ষা দাও, তুমি মিসলেনিয়াস দাও, ডাব্লিউবিসিএস দাও, বা পুলিশের যে কোনো পরীক্ষা দাও, দেখবে এই এমসিকিউ গুলো থেকে বহু প্রশ্ন কিন্তু কমন পাবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে বহু প্রশ্ন হুবহু কিন্তু তোমরা কমন পাবে। তো আজকে এখান পর্যন্ত করলাম, নেক্সট ডেটে আবার ক্লাস 3 নিয়ে আসবো আমি। এইভাবে আমি কিন্তু চালিয়ে যাব। তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো, আশা করছি তোমরা অনেকটা কিন্তু উপকৃত হবে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।